একটা কলে সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সায়নজিতের। চোখটা ঘুম জড়ানো অবস্থায় কোনো রকমে খোলার চেষ্টা করে বিছানার পাশে থাকা নাইট স্ট্যান্ডের ওপর থেকে ফোনটা তুলে নিল সে। দেখার চেষ্টা করলো কে করেছে এত রাতে তাকে ফোন। বেশ খানিকক্ষণ চোখে ধাঁধা লাগানো আলো শিথিল হয়ে যাওয়ায় সে নামটা পড়তে পারল, অনিন্দিতা। অনিন্দিতা তার হবু অর্ধাঙ্গিনী। বছর 5 প্রেম তাদের। ইতিমধ্যেই দুজনের বাড়িতে জানাজানি হয়েছে তাদের সম্পর্কের বিষয়ে, তবে দুই পরিবারই এই বিষয়ে কোনো আপত্তি জানায়নি। সায়নজিৎ মাসখানেক আগে একটি কোম্পানিতে কন্টেন্ট রাইটারের চাকরি পেয়েছে। সে ওয়ার্ক ফ্রম হোম করে, বেশ ভালো মাইনে। সাধারণ 9-5 বাঁধা ধরা রুটিনে কাজের মতো তার কাজ একেবারেই নয়। কোম্পানি থেকে তাকে স্টাডি ম্যাটেরিয়াল এবং টপিক পাঠানো হয়, সেই নিয়ে তাকে যথারীতি কন্টেন্ট লিখতে হয়। নিজের সময় মতো সে কাজ করে, সে নিজের মালিক। কোম্পানির দেওয়া সময়সীমার মধ্যে তাকে কাজ জমা দিতে হয়, ব্যাস। সে ছেলেও বড় ভালো, শান্ত, সম্ভ্রান্ত এবং খুব নম্র। যথারীতি অনিন্দিতার বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনেই নেয় তার পরিবার। সায়নজিৎ একটু অবাক হল এত রাতে অনিন্দিতার ফোন দেখে। সাধারণত সে এই সময়ে কখনো তাকে ফোন করে না, কারণ সে জানে সে বেশ রাত করে তার অফিসের কাজ সেরে ঘুমায়। সায়নজিৎ ফোনটা রিসিভ করল। হ্যালো। হঠাৎ অনিন্দিতার কান্নায় সে একটু ভয় পেয়ে গেল। কি হয়েছে অনিন্দিতা? কাঁদছো কেন? সব ঠিক আছে তো? অনিন্দিতা কিছু বলে না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। সায়নজিৎ ধরফর করে বিছানায় উঠে বসে। কি হয়েছে? কেন কাঁদছো? হ্যাঁ, বাড়িতে সব ঠিক আছে তো? আমার ঘরে কেউ দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়ে। আমার খুব খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। দাঁড়িয়েছিল মানে? কোথায়? কে? মানে কিছুই বুঝছি না, একটু খুলে বলবে? দেখো, কেঁদো না, শান্ত হও একটু। আমার দরজার সামনে দাঁড়িয়েছিল, আমি মুখ দেখতে পাইনি। তবে কি? তবে আমি জানি না, আমার খুব ভয় করছে। বাড়িতে কেউ নেই, মা বাবা জ্যাঠার বাড়ি গিয়েছে, আর দাদা আজ রাতে বন্ধুদের সাথে বেরিয়েছে। আমার না খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। সায়নজিতের এবারটা সত্যিই ভয় হলো। দিনকাল ভালো নয়, চোর বা অন্য কিছু না। ভেবে ওর সারা গায়ে কেমন যেন অস্বস্তি খেলে গেল। কি করবে দিশা পেল না। আমি কিছু একটা করছি। তুমি চিন্তা করো না, আমি কলে আছি, ভয় পেও না। আমি কলে আছি, কল কেটো না, ফোনটা ধরে রাখো। আমি কিছু একটা করছি। বলতে বলতে সায়নজিৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ে কোনো রকম একটা জামা দিয়ে বেরোতে গিয়ে একটু অস্বস্তি অনুভব করল। এত রাতে অনিন্দিতার বাড়িতে একা যাওয়াটা কি ঠিক হবে? কি করবে? ভাবল পুলিশকে জানাবে। তবে পুলিশকে জানালেই যে পুলিশ সময় মতো আসবে তার নিশ্চয়তা কি? ঠিক করলো পাড়ার কিছু ছেলেদের ক্লাব ঘর থেকে ডেকে নিয়ে যাবে যাওয়ার পথে। যদি চোর ছেচর হয় সেখানেই পিটিয়ে সিধে করে দেয়া যাবে। তবে সাথে একটা মেয়ে থাকা দরকার। ভাবল দিদিকে নিয়ে যাবে সাথে করে। যথারীতি দিদিকে ঘুম থেকে তুলে সব ঘটনা সংক্ষেপে বলে বাইকে করে গিয়ে পৌঁছালো অনিন্দিতার বাড়ি, সাথে ক্লাবের 4 কি 5 জন ছেলে। অনিন্দিতার বাড়ি তার বাড়ি থেকে গাড়িতে গেলে সময় লাগে মিনিট 30। পুরোটা সময় তারা দুজন কলে অনবরত কথা বলে যাচ্ছে। এতজন বাইরে দাঁড়িয়ে থাকায় অনিন্দিতা একটু সাহস পেল। নিজেকে একটু সামলে এক ছুটে গিয়ে দরজা খুলল।
ততক্ষণে ক্লাবের ছেলেরা বাড়িটা ঘিরে ফেলেছে। চোর থাকলে বেরোনোর উপায় নেই। অনিন্দিতা সায়নজিৎ ও তার দিদি রিদিমাকে দেখে একটু মনে সাহস পেল। সায়নজিৎ ও আরেকটি ছেলে সারা বাড়িতে চিরুনি তল্লাশি করে ফেলল। কই, কেউ নেই তো। বাড়ির বাইরেও কেউ বেরোয়নি। ওরা ভাবল যদি চোর ঢুকেও থাকতো হয়তো তারা আসার আগেই পালিয়েছে, বা এও হতে পারে সে স্বপ্নে ভুল দেখেছে। সারা বাড়ি যখন খুঁজেও কিছু পাওয়া গেল না, পাড়ার ছেলেরা তখন চলে গেল। জানিয়ে গেল সায়নজিৎকে যদি দরকার পড়ে একটা ফোন করতে, তারা এসে যাবে। সায়নজিৎ ভদ্রতার খাতিরে তাদের হাতে 200 টাকা চা জল খাবারের জন্য গুঁজে দিল। তারাও বেশ আনন্দে চলে গেল। এসব যতক্ষণে শেষ হলো, সময় তখন ভোর 5টা। বাইরে আলো ফুটেছে। অনিন্দিতা তাকে ফোন করেছিল 3টে নাগাদ। সে এবার ছেলেদের রওনা করে ঘরে ঢুকল। অনিন্দিতা ততক্ষণে বেশ শান্ত হয়েছে, নিজেকে সামলে নিয়েছে। বেশ সাহসী মেয়ে সে। হয়তো সত্যিই ভয় পেয়েছিল বেচারি। ঘরে ঢুকতে না ঢুকতেই দরজায় ঘন্টা বাজল। দরজা খুলল সায়নজিৎ। অনিন্দিতার মা, বাবা ও দাদা। ততক্ষণে তাদের কল করে সব জানানো হয়ে গেছিল অনিন্দিতার। তারা এসে সব ঘটনা বিস্তারিত শুনল। সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। অনিন্দিতার বাবা সায়নজিতের হাত ধরে ধন্যবাদ জানালো এমন সময় ব্যাপারটা সামাল দেওয়ার জন্য। সায়নজিৎ একটু লজ্জায় পেল। এই কিছুদিন আগে পর্যন্ত অনিন্দিতার বাবাকে খুব ভয় পেত সে। তাদের সম্পর্ক মেনে নেবে তো? ডিডিএলজের অমরেশ পুরীর মতো ব্যাগরা দেবে না তো তাদের সম্পর্কে? না, তা হয়নি। ততক্ষণে আর একবার অনিন্দিতার দাদা প্রকাশ সারা বাড়ি ঘুরে একবার তল্লাশি সেরে ফেলেছে। সেও সন্দেহজনক কিছু পায়নি। চা বিস্কুট খেয়ে যখন সায়নজিৎ ও রিদিমা বিদায় নেবে তখন সকাল 7টা বেজে গেছে। বাইরে সূর্য ঝকঝক করছে। গেট অবধি এগিয়ে দিতে এলো অনিন্দিতা। বিদায় জানিয়ে যখন বেরোবে, হঠাৎ সায়নজিতের চোখ পড়ল অনিন্দিতাদের বাড়ির দোতলার ব্যালকনিতে। একটা অদ্ভুত মুখোশ ঝুলছে সেখানে। মুখোশটার বিবরণ এই: একটি রাক্ষসের মুখ, 2টো শিং, 2টো বড় বড় দাঁত দুপাশ থেকে বেরোনো, একটা লাল টকটকে জিভ বেরিয়ে বেশ খানিকটা, জলজল করছে 2টো বড় বড় চোখ। তবে সায়নজিৎ ব্যাপারটা এড়িয়ে গেল ঘুম জড়িয়ে আসা চোখে। অনিন্দিতাকে বিদায় জানিয়ে সায়নজিৎ বাড়ি ফিরে ক্লান্তিতে বিছানায় এলিয়ে পড়ল। চোখ খুলল বেলা 1টায়। ঘুম থেকে উঠে প্রথমেই কল করল অনিন্দিতাকে। খোঁজ নিল তার। সব ঠিক আছে তো? বাড়িতে কেউ কিছু বলল? প্রেম জীবনে যা প্রশ্ন থাকে আর কি। না, সব ঠিক আছে জেনে শান্তি পেল সে। ফ্রেশ হয়ে বাড়ির সবার সাথে বসে একেবারে লাঞ্চ সারল। পরিবারে মাত্র 4টি লোক: বাবা, মা, দিদি আর সায়নজিৎ। খুব মিশুকে পরিবার। সবার মধ্যে এমন মিল আর খুনসুটি খুব কমই দেখা যায়। সবাই যেন বন্ধু। হাসি ঠাট্টা হচ্ছে আজ সায়নজিৎকে নিয়ে, যে তার হবু স্ত্রীর এক কল্পেই এক ছুটে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে তারা সবাই জানে, শুধু অনিন্দিতা কেন, তার জায়গায় যে কেউ হলেও সে এমনটাই করত। ছেলেটা ছোট থেকেই এমনই। কারুর বিপদ শুনলে না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। তবে মায়ের গর্ভের সাথে দুশ্চিন্তাও হয় বই কি। কি করবে মায়ের মন। সব মিটিয়ে মেসেঞ্জার খুলে বেশ কিছু চ্যাটসের রিপ্লাই দিয়ে অনিন্দিতার সাথে কিছুক্ষণ কথা বলল মেসেজেই। 5টা বাজতেই তার অফিসের কাজ নিয়ে বসার সময় হয়ে গেল। সময়টা সে নিজেই বরাদ্দ করেছে অফিসের কাজের জন্য।
এখন টানা সে কাজ করবে রাত 9টা অবধি। তারপর 30 মিনিটের ব্রেক, তাতেই খাওয়া দাওয়া সারবে। তারপর কিছুক্ষণ প্রাণ পাখির সাথে কথা বলে 10টায় আবার বসবে কাজে। 1টা কি 2টো অবধি কাজ করে ঘুমোতে যাবে। এই হচ্ছে তার মোটামুটি রোজের টাইম টেবিল। সে যথাসাধ্য চেষ্টা করে এই রুটিন পালন করার। এই সময়টা তার কাছে বেশ উপযুক্ত মনে হয়। সে সন্ধ্যার সময়টা কাটিয়ে দেয় রিসার্চ করার কাজে, এবং খেয়ে দিয়ে রাতের সময়টায় সে নিরিবিলিতে লেখা শুরু করে। তার ওয়ার্কিং টেবিলে বসে ল্যাপটপটা নিয়ে পাওয়ার বাটনটা প্রেস করে ল্যাপটপ অন করল সায়নজিৎ। মেইল খুলে আজকের কি বিষয়ে আর্টিকেল লেখার জন্য স্টাডি ম্যাটেরিয়াল এবং তথ্য এসেছে চেক করার জন্য। খুলে দেখল 2টি ছবি, একটি পুরনো লিপি জাতীয় কিছুর এবং আরেকটি মুখোশের। মুখোশটা আর 5টা সাধারণ মুখোশের মতো একেবারেই নয়। একটি রাক্ষসের মুখ, 2টো শিং, 2টো বড় বড় দাঁত দুপাশ থেকে বেরোনো, একটা লাল টকটকে জিভ বেরিয়ে বেশ খানিকটা, জলজল করছে 2টো বড় বড় চোখ। সায়নজিৎ দেখে একটু অবাক হয়ে গেল। কোথায় যেন দেখেছে সে এই মুখোশ, ঠিক মনে করতে পারল না। ভাবল হয়তো ইন্টারনেট বা অন্য কোথাও। তবে আজই সকালে অনিন্দিতার বাড়িতে সে এই মুখোশই দেখেছে, সেটা তার একেবারেই মনে নেই। ইন্টারনেট খুলে রিসার্চ শুরু করলো এই মুখোশ আর সেই লিপির বিষয় জানতে। অনেকক্ষণ বেশ কিছু আর্টিকেল ঘাটাঘাটি করে সে জানতে পারল মুখোশটা সাধারণ কোনো মুখোশ নয়। মুখোশটা ব্যবহার করা হয় বিশেষ ধরনের কালো জাদুর জন্য। বিশেষ করে আফ্রিকার দিকে এবং উত্তর ভারতের দিকে এরম মুখোশের প্রচলন আছে। মুখোশটির বিশেষত্ব হলো এই যে মুখোশটি ভালো খারাপ 2 কাজেই ব্যবহার করা যায়, তবে নির্ভর করে কে সেটাকে কিভাবে ব্যবহার করছে। মুখোশটি নির্মাণ হয় খুব নির্মমভাবে। মৃত ব্যক্তির হাড়, চুল, পেঁচার পালক এবং আরও কিছু অদ্ভুত উপাদান দিয়ে। মুখোশটি রং করা হয় চুন ও রক্ত দিয়ে। তারপর মুখোশটিকে একটি মৃত ব্যক্তির মুখে পরিয়ে বিশেষ এক প্রক্রিয়া করে সেটার শক্তি প্রদান করা হয়। তারপরে যে ব্যক্তি মুখোশটিকে ব্যবহার করবে সেটাকে বিশেষ কিছু মন্ত্রের দ্বারা ভালো অথবা খারাপ কাজে নিযুক্ত করে। এই মুখোশটি নজর তাড়ানোতে ব্যবহার করা যায়, অথবা কারো চরম ক্ষতি করার জন্য ব্যবহার করা যায়। এসব বিষয়ে জেনে সায়নজিতের খুব অবাক এবং অদ্ভুত লাগলো। সে এই যুগের ছেলে, এসব তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদি তার নেহাতি কুসংস্কার মনে হয়। যাই হোক, আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করে মোটামুটি একটা নোটবুকে কিছু বিষয় সংক্ষেপে টুকে নিল, যাতে পরে তার লিখতে সুবিধা হয়। তারপরে সে 9টা নাগাদ উঠে পড়ল টেবিল থেকে। বাড়ির সবাই ডিনার টেবিলে বসে খাওয়া দাওয়া সেরে ফেলল। অনিন্দিতা বিছানায় বসে ফোন ঘাঁটছিল, বেশ মশগুল ছিল সে। হঠাৎ হালকা একটা আওয়াজে তার চেতনা ফিরল। আওয়াজটা যেন হাতের চুড়ি নড়ে ওঠার মতো। অনিন্দিতা ফোনটা সেইভাবেই হাতে ধরে আওয়াজটি যেদিক থেকে এলো সেদিকে ঘাড় ঘোরালো। হঠাৎ এক ঝলকের জন্য ও যেন দেখল একটি মহিলা লাল শাড়ি পরিহিত, বুক অব্দি ঘোমটা টেনে বসে আছে। তার 2 হাত ভরা লাল রঙের চুড়ি, শুধু চোখের পলক ফেলার অপেক্ষা। কই, কিছু তো নেই। আলোকিত
ছিল অনিন্দিতা। হঠাৎ ফোনের রিংয়ের শব্দে চমকে উঠল সে। সায়নজিতের ফোন। কি ব্যাপার, কখন থেকে মেসেজ করছি কোনো রেসপন্স নেই? সব ঠিক আছে তো, নাকি আমার কথা মনেই পড়ে না? ঠিক ধরেছ। কেন মনে পড়বে শুনি? তুমি কোন মহাপুরুষে? এরকম ব্যাপার। বেশ তো, তাহলে আর কি, রেখে দি কলটা। এই না না, আরে আমি তো মজা করছিলাম। জানো, তোমায় খুব মিস করছি। তুমি এলে অথচ ঠিক করে কথাও বলতে পারলাম না। ধুর। মিস তো আমিও খুব করছি। তোমার চোখ দুটো দেখতে ভারী ইচ্ছা করছে জানো। চলে এসো তবে, কে মানা করেছে? এতই যখন মিস করছো তো। বেশ, আসছি তবে, এতে আর এমন কি। এই যে মিস্টার, হবু শ্বশুর বাড়িতে এত ঘন ঘন আসলে লোকে কি বলবে? আর তাছাড়া এত রাতে তুমি যে আমার বাড়িতে আসবে বলছো, তাতে আমার বাড়ির লোকই বা কি ভাববে? বলো বলো। অত শত আমি জানি না, লুকিয়ে লুকিয়ে আসছি। হ্যাঁ এসো, গাছে চড়তে পারলে। গাছে? কেন? গাছের সাথে কি সম্পর্ক? আমাদের বাড়ির আম গাছটা বেয়ে আমার ঘরের ব্যালকনির নাগাল পাওয়া যায়। তবে এই ধরো গাছ থেকে পড়ে যদি যাও, তাহলে বাড়ির লোক বেরিয়ে এসে চোর বলে এমন ঠ্যাঙাবে না। আমার তো মনে হয় জানো, কাল রাতে আমার ঘরে যদি কেউ ঢুকে থাকে, তাহলে ওইভাবেই ঢুকেছে। না হলে আমাদের বাড়িতে ঢোকা অত সহজ নয়। বেশ, আমি ভয় পাই না, এখনই আসছি, দাঁড়াও। এই একদম বদমাশি না, হ্যাঁ? পারলে সদর দরজা দিয়ে ঢুকবে, চোরের মতো জানলা দিয়ে নয়, বুঝলে? ছাড়ো, এসব বাদ দাও, ঘুমিয়ে পড়ো কাজ সেরে। কাল তো ঘুমোতে দিলাম না। আর কি করার। বেশ, তুমিও ঘুমিয়ে পড়ো তবে, আমিও লেখা শেষ করে ঘুমিয়ে পড়ি। গুড নাইট মিস্টার। গুড নাইট। আবার নিজের ল্যাপটপ খুলে বসলো সায়নজিৎ। লেখালেখি শেষ করে আজকের আর্টিকেলটা ফরওয়ার্ড করে দিল অফিসের মেইলে। তারপর শুয়ে পড়ল। এরপর দিন পাঁচেক সব স্বাভাবিকভাবেই কেটেছে। তবে অনিন্দিতার হঠাৎই খুব জ্বর এসেছে দিন দুয়েক ধরে। ওষুধপত্র চলছে, তবে শরীরের কোনো পরিবর্তন নেই। তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। ঠান্ডা গরমের জন্য এই জ্বর এসেছে জানালো ডাক্তার। তার শরীর খারাপের পরিবর্তন না দেখে সায়নজিৎ ঠিক করল তার সাথে দেখা করতে যাবে। যথারীতি দুপুরে খাওয়া দাওয়ার পর রবিবারের দিন সে গেল অনিন্দিতার বাড়ি। বাড়িতে ঢোকার সময় হঠাৎ তার নজরে পড়ল সেই মুখোশটা। দেখে তার মনে পড়ে গেল তার দেখা সেই মুখোশটার ছবি। সে ঠিক করলো মুখোশটা একটু কাছের থেকে দেখবে। আর এই মুখোশ অনিন্দিতার বাড়িতেই বা এলো কিভাবে, সেটাও জানতে হবে তাকে। ঘরে ঢুকে অনিন্দিতাকে দেখে মনটা খুব উদাস হয়ে গেল সায়নজিতের। 2 দিনের জ্বরে এরম পরিবর্তন মানুষের শরীরে কিভাবে আসতে পারে? প্রায় চেহারা অর্ধেক হয়ে গেছে অনিন্দিতার, চোখের নিচে কালি। চোখ দুটো চিকচিক করে উঠল সায়নজিৎকে দেখে তার। বেশ কিছুক্ষণ তারা একাকিত্বে সময় কাটালো। সায়নজিৎ তার মাথায় হাত বুলিয়ে দিল। তার মাথার কাছে বসে অনিন্দিতার হাতটা সবে মাত্র ধরেছে সায়নজিৎ। এমন সময় অনিন্দিতার বাবা ঘরে ঢুকতে গিয়ে ব্যাপারটা দেখে একটু অনুপস্থিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। ফিরে গিয়ে অনিন্দিতার মাকে বললেন, বুঝলে, ভাবছি অনিন্দিতার আর সায়নজিতের বিয়ের বিষয়ে আজ সায়নজিতের সাথে আলোচনা করব। দিনক্ষণ দেখে ওদের আশীর্বাদ ছেড়ে ফেলাই ভালো। একদিন ওর পরিবার নিয়ে আসুক। এদিকে আমারও বয়স হচ্ছে, বেঁচে থাকতে হাতে করে মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারলে শান্তি পাবো। তুমি যা ভালো বোঝো, ছেলেটা তো ভালোই, আর মেয়েটাও একেবারে চোখে হারাচ্ছে আজকাল, দেখছি তো। এবার একটু শব্দ করেই মেয়ের বাবা অর্থাৎ প্রফুল্লবাবু
ঘরের কাছে এসে অনিন্দিতার নাম ধরে ডাক দিলেন। সাথে সাথে ধরভর করে সায়নজিৎ বিছানা থেকে সরে এসে বিছানার পাশে চেয়ারে এসে বসল। প্রফুল্লবাবু একটু মুচকি হেসে ঘরে ঢুকলেন। তারপর মেয়ের কপালে হাত দিয়ে জ্বর মাপলেন। তারপর বললেন, জ্বরটা কোনো মতেই কমছে না। আজ 3 দিন হতে গেল প্রায়। ডাক্তারের ওষুধে কি আদৌ কাজ হচ্ছে কে জানে। আচ্ছা বাবা, ভালো কথা, তোমায় অনেক দিন ধরেই বলবো ভাবছি, তোমাদের বিয়েটা মানে যত শীঘ্রই সম্ভব দিতে চাইছি, বুঝলে। আমার বয়স হচ্ছে। তোমার বাড়ির লোকেদের নিয়ে একদিন আসো, অনিন্দিতার শরীরটা একটু ঠিক হলে, বুঝলে। তাদের সাথে আলোচনা করে অন্তত আশীর্বাদটা সেরে ফেলি। এই প্রস্তাব শুনে অনিন্দিতার ফ্যাকাশে মুখটা গোলাপি, তারপর লাল হয়ে গেল। ঠোঁটের কোণায় লোকানো একটা মুচকি হাসি বেরিয়ে এলো। খানিকটা একই অবস্থা সায়নজিতেরও। তবে তার পুরুষালী দাড়ি ভরা মুখে তা সে খুব সূক্ষ্মভাবে লুকিয়ে নিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, ওর শরীরটা ঠিক হোক, আমি আপনার সাথে বাবার কথা বলিয়ে দেব। আপনারা আলোচনা করে নিয়েন দেখা করার বিষয়টা, সেটাই আশা করি ভালো হবে। প্রফুল্লবাবু মনে মনে ছেলেটার প্রশংসা করলেন। তারপর বললেন, বেশ, তাই হবে। আমি এখন আসি, তবে তোমরা গল্প করো আর খেয়ে যেও। তোমার জন্য তোমার কাকিমা কি বেশ বানাচ্ছে। বলে তিনি চলে গেলেন। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। তারপর বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল। তারপর হঠাৎ সায়নজিতের সেই মুখোশের ব্যাপারে মনে পড়ল। আচ্ছা, তোমাদের বাড়ির ব্যালকনিতে যে মুখোশটা ঝুলানো, সেটা কে এনেছে গো? মানে কিসের জন্য লাগানো ওটা? ওটা ওটা তো আমার জ্যাঠা মানে গৌতম জেঠু লাগিয়েছিল, কি নাকি ছাইপাশ ওইসব নজর লাগানো থেকে বাঁচানোর জন্য। যদিও আমরা এই বাড়িতে আসার থেকেই ওটা ওরকমই আছে। তোমাকে বলেছিলাম মনে আছে যে এই বাড়িটা, সম্পূর্ণ বাড়িটা জেঠুই বানিয়েছিল আমরা ভুবনেশ্বর থেকে আসার আগে। অনিন্দিতা ও তার পরিবার ভুবনেশ্বরে থাকত। সেখানে তার দাদার পোস্টিং হওয়ায় সেখানে চলে যায়। আগে যদিও তারা বিভিন্ন জায়গায় থেকেছে দাদার চাকরির সূত্রে, তবে প্রকাশ অর্থাৎ অনিন্দিতা দাদার পোস্টিং হওয়ার আগে তারা রানাঘাটেই থাকত। এখন তারা ফিরে এসেছে রানাঘাটে প্রকাশের হঠাৎ চাকরি চলে যাওয়ায়। যদিও অনিন্দিতার ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকতে সবাই এক বাড়িতেই থাকত, তবে তারা যাওয়ার পর সবাই ভাগাভাগি করে নিজেদের মধ্যেই ভাগযোগ করে নিয়েছে। অনিন্দিতার বাবাকে হিসেব মতো অনেক কম টাকা তারা দিয়েছিল সে ব্যবসা করে বলে। তাতে যদিও ভদ্রলোকের কোনো সমস্যা হয়নি। উদার প্রকৃতির মানুষ, দাতারা নিয়েছে নিজ্ঞে। আমায় কি ভগবান কম দিয়েছে? তবে ছেলের চাকরি যাওয়ার পর সে ঠিক করল এবার জন্মভূমিতে গিয়ে বাকি জীবন কাটাবে। আর ভাড়া বাড়িতে থাকতে ভালো লাগে না, সেজন্যই তার দাদাকে দিয়ে সে বাড়িটার দায়িত্ব নিয়ে তৈরি করতে বলায় সে সবই করেছে। এবার সায়নজিৎ মুখোশটার ব্যাপারে সব বিস্তারিত বলল অনিন্দিতাকে। সে শুনে তো চমকে ওঠে। ইস, এই মুখোশ এত খারাপভাবে তৈরি হয় শুনে। সায়নজিৎ বলল, দাঁড়াও, আমি একবার মুখোশটা সামনে থেকে দেখে আসি, দূর থেকে অতটা বুঝতে পারিনি। বলে সে ব্যালকনিতে গেল। মুখোশটি নিয়ে নেড়ে চেড়ে দেখল। অবিকল একই রকম মুখোশ যা সে মেইলে আসা ছবিতে দেখেছে। ঘরে ফিরে এসে ছবিটা অনিন্দিতাকে দেখালো। সেও দেখে অবাক। অনিন্দিতা একটু রেগে গেল তার জ্যাঠার ওপর। ধুর, আমার জেঠুকে এক ফোঁটা ভালো লাগে না, কেমন যেন লোক একটা। কোথ দিয়ে যে পেয়েছে এসব মুখোশ টুখোশ কে জানে বাপু। এসব শোনার পর থেকে আমার বাড়িতে রাখতেই ইচ্ছে করে না এসব জিনিস। হোক না নজর তাড়ানোর। এই শোনো তো, তুমি এক কাজ করো, তুমি এটা নিয়ে যাও, দিয়ে যাওয়ার সময় কোথাও একটা ফেলে দিয়ে এসোগে যাও। সে কি, ফেলে দেবো কেন? আরে ফেলে দিলে তোমার বাড়ির লোকই বা কি ভাববে? আর তোমার জ্যাঠা যখন দেখবে তখন সে কি ভাববে? ছাড়ো তো, উনি কি ভাবলো তাতে আমার নিকুচি করেছে।
আর তাছাড়া কেউ কিচ্ছু ভাববে না, আমি সে দেখে নেব ক্ষণ। আর আমার বাড়িতে এসব উদ্ভট জিনিস আমি রাখতে দেব না। তুমি ব্যাগের মধ্যে ভরে রাখো দেখি। আর কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো ও সে হাওয়াতে ছিঁড়ে টিড়ে গেছে। রাখো তুমি। সায়নজিৎ তার কথা মতো তাই করল। আধ ঘন্টা পর তাদের বাড়ি থেকে সে বেরোলো। দুপাশে ঘন সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে চলেছে বাইক। রাস্তাটা বেশ ফাঁকাই। হঠাৎ মাঝপথে বাইকটা থেমে গেল। সে তখন বাইক থেকে নেমে বেশ খানিকক্ষণ চেষ্টা করল কোনোভাবে বাইকটা স্টার্ট করা যায় কিনা, তবে কোনোভাবেই হয় না। হঠাৎ একটা শীতল স্পর্শ অনুভব করল সে তার পিঠের কাছে। সে একটু অবাক হলো, তার পিঠে ব্যাগে ঠান্ডা কিছুই তো সে রাখেনি, শুধু তো সেই মুখোশটা। মুখোশ কি এত ঠান্ডা হতে পারে নাকি? সে ব্যাপারটার কোনো যুক্তি বা ব্যাখ্যা কোনোটাই সে খুঁজে পেল না। সে ঠিক করলো মুখোশটা এখানেই কোথাও ফেলে দেবে। তবে ফেলে দিলে যদি কেউ পেয়ে যায়, পেলেও বা কি, একটা মুখোশই তো। সে ব্যাগটা খুলে মুখোশটা বের করে এদিক ওদিক একবার তাকিয়ে কেউ দেখছে কিনা পর্যবেক্ষণ করে টান মেরে একটা ঘন ঝোপের মধ্যে মুখোশটা ফেলে দেয়। তারপর সে ব্যাগের চেইন আবার আটকে বাইক স্টার্ট দেয়। তবে আশ্চর্যভাবে এবার বাইক স্টার্ট হয়ে গেল। তারপর বেশ খানিকক্ষণে সে বাড়ি পৌঁছে গেল। তারপর ফ্রেশ হয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সে রাতে অনিন্দিতার শরীর বেশ সুস্থ হয়ে উঠল। ঘরের মাঝে তারার মতো আলপনার উপর বসানো 5টা মোমবাতি, মধ্যেখানে একটা মরার খুলি। হঠাৎ একটা মোমবাতি দমকা একটা হাওয়ায় নিভে গেল। কিন্তু কেন? এই চারিদিক আটা ঘরে তো হাওয়া ঢোকার কথা না। আজ 5 বছর ধরে জ্বালায় এই মোমবাতি আজও তো নেভেনি। তবে কি কেউ কাজে ব্যাগড়া দিচ্ছে? 2 দিন কেটে গেছে। অনিন্দিতা এখন পুরোপুরি সুস্থ। এদিকে সায়নজিতের বাবার সাথে অনিন্দিতার বাবা প্রফুল্লবাবু কথা বলে একটা ভালো দিন ঠিক করে ফেলেছে দেখা করবার, আশীর্বাদের দিন ঠিক করার জন্য। অনিন্দিতা ও সায়নজিৎ দুজনেরই খুশির সীমা নেই। আসছে বুধবারে তাদের আশীর্বাদের তারিখ নিয়ে আলোচনা হবে। তবে একজন চায় না তাদের বিয়ে হোক। তাদের আশীর্বাদের কথা শুনে তার সারা শরীরে আগুন জ্বলে উঠল। আর না, এটা হতে দেওয়া যাবে না। বুধবার এলো। সায়নজিৎ পরিবার সহ অনিন্দিতার বাড়িতে পৌঁছেছে। সেখানে উপস্থিত আর একজন ব্যক্তি, যার ব্যাপারে সায়নজিৎ শুনেছে ঠিকই, তবে দেখেনি কখনো। গৌতম বাবু, অর্থাৎ অনিন্দিতা জ্যাঠা। তিনি অবশ্য অনিন্দিতা ও সায়নজিতের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না। তাতে বেজায় কথা বাড়ে এবং কানাঘুষো হয়। তাকে বলা হয়েছে চেনা জানা একজন আত্মীয় পাত্র দেখে দিয়েছে। যথারীতি বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হলো। তবে একটা ভুল হয়ে গেছে। একজন পুরোহিত বা জ্যোতিষীকে ডেকে নেওয়ার কথা 2 বাড়ির কাউরই মাথায় আসেনি। ঠিক হলো আসছে শুক্রবার, তবে সায়নজিতের বাড়িতে দেখা করে কোনো ভালো পুরোহিত ডেকে ব্যাপারটা সেরে ফেলবে। সেই দিনের মতো তারা গল্পগুজব করে বিভিন্ন আলোচনা করে বাড়ি ফিরে গেল। সায়নজিৎ যাওয়ার আগে অনিন্দিতা জেঠু গৌতম বাবু তাকে আলাদা করে ডেকে বললেন, বাবা, তোমার সাথে আমার একটু আলাদাভাবে কথা আছে। তোমার নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। লিখুন 9734869869। গৌতমবাবু পকেট থেকে ছোট একটা লাল পকেট ডায়েরি বের করে নাম্বারটা টুকে নিলেন।
রাত 9টায় সায়নজিৎ বাড়ি পৌঁছে হালকা একটু খাবার খেয়ে ল্যাপটপের সামনে কাজে বসেছে। তখনই একটা কল এলো, আননোন নাম্বার। সায়নজিৎ ফোন রিসিভ করলো। হ্যালো, কে? আমি গৌতম মল্লিক বলছি বাবা, অনিন্দিতার জেঠু। ও হ্যাঁ, নমস্কার জেঠু, বলুন। বাবা, তোমাকে দেখে খুব সাদাসিধে লেগেছে আমার। আমি তোমার ভালো চাই, তাই বলতে ফোনটা করলাম। অনিন্দিতাদের পরিবারটা একেবারে ভালো না। আমি দাদা হয়ে বলছি, আমার ভাইটা ভালো, কিন্তু বউটা আর মেয়েটা একদম ভালো না, জঘন্য, একেবারে চরিত্রহীন যাকে বলে। তুমি ছেলে মানুষ, তোমাকে কি বলবো বাবা। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমার পরিবারের লোকও খুব ভালো, যা বুঝলাম। তোমাদের পরিবারে শান্তি নষ্ট হবে ওই মেয়ে গেলে, তা আমি চাই না বাবা। সায়নজিৎ তার মতলব কিছুই বুঝতে পারল না। ভাবলো এ কেমন লোক। তবে তার মতলব যে কি তার সব পরিষ্কার হয়ে গেল তার পরের কথাগুলো শুনে। সে বলল, আমার একটি মেয়ে আছে, ভারী সুন্দর। অনিন্দিতা ওর সামনে কিচ্ছু না, পড়াশোনায় খুব ভালো। এই এমএ পাশ করলো, ভারী সুশ্রী হাতের রান্না। আমি জোর করব না, তবে একবার আমার মেয়েকে দেখতে পারো। এসব কথা শুনে সায়নজিতের মাথাটা গরম হয়ে গেল। এই কেমন লোক। একটু গম্ভীর গলায় সে বলল, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, ভেবে দেখব। এখন একটু ব্যস্ত আছি, পরে কথা হবে, কেমন? আরে 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 শোনো শোনো। বলে তার কথা না শুনেই ফোনটা তার মুখের উপরে কেটে দিল। রাগে সারা গা জ্বলে উঠল গৌতম বাবুর। সে গর্জে উঠল, আমায় অপমান, গৌতম মল্লিককে অপমান, সব ওই প্রফুল্লর জন্য। সব সময় ওর কেন সব ভালো হবে? কেন ছোট থেকে বাবা ওকে কেন এত ভালোবেসেছে? আমার মধ্যে কি নেই, কি নেই? আমি সবার বড়, সম্পত্তি ভাগ করার সময় ওকে বেশি দিচ্ছিল, দিয়েছি। ছোট ছেলের জন্য প্রাণ হারালো। হাতে একটা মরার খুলি তুলে খুলিটাকে বলল, ভগবান ওকে কেন সব দিয়েছে? কেন কেন? ভালো ব্যবসা, ছেলের অল্প বয়সে চাকরি, মেধাবী মেয়ে, সুন্দরী বউ, এখন আবার তো ভালো এক জামাই। সব পাবে কিনা ওর মতো একটা দত্তক নেওয়া ছেলে? না না না, কখনোই না, কখনোই না। আর হতে দেব না, আর না। তিল তিল করে ওর সব শেষ করে দেওয়ার জন্য এত দিন ধরে একের পর এক ধ্বংসের বীজ পুঁতেছি। প্রথমে ওর বাড়ি, বেচারা ভাবতো ওর দাদা ওর ভালো চায়। বাড়ির ভিতেই যে ওর সর্বনাশের প্রথম বীজ পুঁতেছি। তারপর ওর ব্যবসায় সর্বনাশ করেছি, তারপর ওর ছেলের চাকরি খেয়েছি।
পিছনে নোংরা ও পুরনো জিনিসপত্র রাখার ছোট্ট একটা ঘরের মেঝে দিয়ে। তবে এতটাই সূক্ষ্ম হাতের কাজ, ডালাটা আবার লাগিয়ে ফেললে কেউ বুঝতেই পারবে না যে এখানে কিছু আছে। সে ধীরে সুস্থে অন্ধকারে তার দেহ মিশিয়ে বেরোলো সেই ঘর থেকে। তারপর সেই কাঠের পুতুলটা একটা জায়গায় মাটি খুঁড়ে পুঁতে দিল। তারপর আবার খুব সন্তর্পণে নিজেকে লুকিয়ে বাড়ির পেছনের পাঁচিল টপকে তার বাড়িতে চলে গেল। জায়গাটা এতটাই নিরিবিলি আর ফাঁকা যে কেউই তাকে দেখতে পেল না। সায়নজিৎ রেগে ফুঁসছিল। লোকটার কথা শুনে তার রাগে মাথা যেন ফেটে যাবে। তবে এসব কথা অনিন্দিতাকে বলা যাবে না, তাতে বেজায় পারিবারিক অশান্তির সৃষ্টি হবে। সবার সংসারে এমন একজন লোক থাকেই, তা সে জানে। সে ল্যাপটপটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ অনিন্দিতার সাথে মেসেজে কথা হলো, তারপর দুজনই ঘুমিয়ে পড়ল। রাত অনেক। অনিন্দিতা গভীর ঘুমের মধ্যে ছিল। হঠাৎ একটা গরম নিঃশ্বাস ও হালকা চুলের স্পর্শ তার মুখের উপরে পড়ছে সে অনুভব করল। চোখ খুলে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না সে। অন্ধকারে চোখ একটু ধাতস্থ হতে সে যা দেখল, দেখে তার ভয়ে শরীর সিক্ত হয়ে গেল। তার মুখের উপর কেউ উঁকি দিয়ে তাকিয়ে আছে। একটি মেয়ে, তার চোখের মনি উধাও, পুরোটাই মার্বেল পাথরের মতো সাদা। মুখের উপর কতগুলো পোকা কিলবিল করছে। মাছি ভন ভন করছে তার গলে যাওয়া চামড়ার ওপর। তার মুখে ছুটে আছে একটা পৈশাচিক হাসি। হঠাৎ গলার ওপরে একটা চাপ অনুভব করল অনিন্দিতা। কেউ যেন বরফ ফেলে দিয়েছে তার গলার ওপর। এতটাই ঠান্ডা সে হাতের স্পর্শ। সে নড়তে পারছে না, চিৎকার করতে চেয়েও করতে পারছে না। শুধু একটা কাঁতর গোঙানি বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। এবার চাপটা আরো বেড়ে গেল। তার মুখের উপর দেখা সেই নারী মূর্তিটা এবার খল খল করে ভয়ঙ্কর পৈশাচিক হাসি হেসে উঠল। অনিন্দিতা আর এই দৃশ্য সহ্য করতে পারছে না। সে কাঁদতে চাইছে, তবুও তার মুখ দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ধারা অনবরত। এবার অনিন্দিতা জ্ঞান হারালো। তার চোখ যখন খুলল, চোখের সামনে অচেনা কোনো জায়গার একটা সিলিং এবং ফিনাইলের কড়া গন্ধে গা গুলিয়ে উঠল তার। একটু ধাতস্থ হয়ে ওঠার চেষ্টা করল সে, তবে ওঠার মতো জোর তার গায়ে নেই। গলার নিচ থেকে পুরোটাই অবশ হয়ে গেছে। সে বলল, কোথায় আমি? কে আছে এখানে? জবাব এলো, মারে বা, তোর জ্ঞান ফিরেছে? আমি আছি মা, আছি মা। তোর মা, দাদা, সায়নজিৎ, আমরা সবাই আছি এখানে মা। ওরা এই কেবিলের বাইরে বসে আছে। কেবিলে তো একজনের বেশি আসতে দেয় না। অনিন্দিতা সবাইকে দেখতে চাইল। তারপর একে একে সবাই কেবিনে এলো। তাকে দেখে কেউ নিজেকে সামলাতে পারল না। অনিন্দিতার মা কান্নায় ভেঙে পড়লেন। সবার শেষে কেবিনে এলো সায়নজিৎ। তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। অনিন্দিতার এখন আর কাঁদার মতন শক্তিটুকু শরীরে আর নেই। সায়নজিৎ তাকে বলল, তোমার কি হয়েছিল বলো তো? আজ 3 দিন ধরে তুমি অজ্ঞান হয়ে রয়েছ। তোমার বাড়ি থেকে সেদিন ভোরে আমায় ফোন করলো।
যে তুমি নাকি ঘুম থেকে উঠছো না। তারপর তারপর তোমায় এখানে আনা হয়। তবে ডাক্তারও কিছু বলতে পারেনি কি হয়েছে জানো। বলেছিল তুমি হয়তো কোনো শোকের কারণে কোমায় চলে গেছো। আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম অনিন্দিতা। তোমার কি হয়েছিল কিছু বলতে পারবে? হ্যাঁ, অনিন্দিতা অনেক চেষ্টা করল মনে করার সেই রাতের কথা, তবে পারল না। তার মাথায় এবার অসহ্য যন্ত্রণা শুরু হলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, ওনাকে এবার একটু রেস্ট নিতে দিন। অনেকদিন পর সেন্স ফিরেছে, তাই এরকম হচ্ছে। ঠিকঠাক মেডিকেশন চললে আশা করি উনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। অনিন্দিতাকে একটা ওষুধ খাইয়ে নার্স চলে গেল। অনিন্দিতা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। বাড়ির সবাই ঘুরিয়ে ফিরিয়ে অনিন্দিতার কাছে কেউ না কেউ থাকে। রাত তখন 3টে কি 4টে। সায়নজিৎ কেবিনে অনিন্দিতার হাত ধরে পায়ের কাছে একটা চেয়ারে বসেই বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সায়নজিতের মুখের ওপরে একটা গরম নিঃশ্বাস পড়ল। চোখ খুলে সে শিউরে উঠল। দেখল অনিন্দিতা তার মুখোমুখি শুয়ে পাথর দৃষ্টিতে তার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে, অভিব্যক্তি শূন্য মুখে। তার দৃষ্টি যেন তাকে ভেদ করে চলে যাচ্ছে অনেক দূরে। সায়নজিতের বুকটা কেঁপে উঠল। সে অনিন্দিতাকে ছুঁয়ে বুঝল তার গা হিম শীতল। তবে অনিন্দিতার কোনো সাড়া শব্দ নেই। সায়নজিৎ তাকে নাড়া দিল। অনিন্দিতা, এই কি হলো? ওভাবে কেন তাকিয়ে আছো? কি হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? বলো। অনিন্দিতার কোনো উত্তর নেই। এবার অনিন্দিতার দেহ কেঁপে উঠল। ধীরে ধীরে সে উঠে বসল বিছানায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে যান্ত্রিকভাবে হেঁটে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর বন্ধ কাচের জানলাটি জোরে জোরে পিটাতে লাগলো। সায়নজিৎ এবার ভয়তে কেবিন থেকে ছুটে বেরিয়ে অনিন্দিতার বাড়ির লোককে ডেকে আনলো ঘরে। জানলার দিকে আঙুল দিয়ে দেখাতে গেল অনিন্দিতার কাণ্ড, কিন্তু কই সে তো আগের মতো বিছানায় শুয়ে। ডাক্তার তাকে বলল, তুমি দুশ্চিন্তা করছিলে বলে স্বপ্ন দেখেছো। ওর যা শরীরের অবস্থা, ও উঠে বসতেই পারছে না। উঠে গিয়ে জানালা গুঁতোবে কি করে? যাও যাও, ঘাড়ে মুখে জল দিয়ে নিশ্চিন্তে ঘুমাও। আজ ওকে যা ওষুধ দিয়েছি, কাল আশা করি অনেকটাই সুস্থ হয়ে যাবে। তারপর চাইলে ওকে বাড়ি নিয়ে যেতে পারে। সেখানে সেবা শুশ্রূষা করলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হয়তো কোনো কারণে ভয় পাওয়াই বা দুশ্চিন্তায় শর্ট টার্ম কোমায় চলে গিয়েছিল। তবে এখন ভয়ের কিছু নেই। বলে ডাক্তারবাবু চলে গেলেন। সেই রাতে কারুরা ঘুম হলো না। পরের দিন অনিন্দিতা অনেকটাই সুস্থ বোধ করছিল। সন্ধ্যার মধ্যেই সে অনেকটাই সুস্থ হয়ে উঠল। ডাক্তার বললেন, কাল ওকে ছুটি দিয়ে দেবো, আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। সেদিন রাতে আর কিছু ঘটল না। পরের দিন তাকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। অনিন্দিতাকে হাসপাতালে সায়নজিতের বাড়ির সবাই প্রায় দেখে গিয়েছে। সেদিন গিয়ে সায়নজিতের বাবা প্রস্তাব দিলেন, এবার মেয়েকে আমরা বাড়ি নিয়ে যাব। মা অনেকটাই সুস্থ হয়েছে। আমাদের ছেলে আর দেরি করতে চাইছে না। ছোটখাটো করে আশীর্বাদটা সেরে রেজিস্ট্রিটা করে ফেলি, পরে অনুষ্ঠান করা যাবে। এই প্রস্তাবে প্রফুল্লবাবুও রাজি হলেন। পরের দিন একজন পুরোহিতকে নিয়ে সায়নজিতের বাড়ির লোক এলো। পুরোহিতের নাম ঋষিকেশ চক্রবর্তী। তিনি মেয়ের হাত দেখে ভ্রুকুটি করে বললেন, আমি খুব একটা ভালো বুঝছি না। ওর প্রাণ সংশয় আছে, আর এই বাড়িটায়ও কিছু একটা সমস্যা আছে, বুঝলেন? এই কথা শুনে একটু ধমক দিয়ে সায়নজিতের বাবা বলল, এই সব উল্টো পাল্টা বলে তাবিজ কবজ বেচা আপনাদের এই জ্যোতিষদের আমি ভালো মতো চিনি। যা করতে ডেকেছি তা বলুন। সে মুখটা একটু বেজার করে পঞ্জিকার কটা পাতা উল্টে বলল,
আসছে সোমবার ভালো দিন আছে। আজ অমাবস্যা লাগছে, রবিবার অবধি থাকবে। তারপর মেয়ের জন্ম মাস, তাতে কাজ করা যায় না। তো কাছাকাছি ওই একটাই ভালো তারিখ আছে, আর না হলে 2 মাস পরে। বেশ, তবে তাই হোক। সোমবারই তবে উকিল বাবুকে বলে একেবারে রেজিস্ট্রেশন পেপার সই করানোর ব্যবস্থাও করতে বলে দেব। তারপর বেশ খানিকক্ষণ আলোচনা চলল আশীর্বাদ এবং পরবর্তীতে বিয়ের প্রস্তুতি নিয়ে। তবে সায়নজিৎ যেন অন্য কোনো একটা ঘোরের মধ্যে চলে গেছিল ঋষিকেশ বাবুর কথা শুনে। অনেকগুলো দুশ্চিন্তা পাক খাচ্ছিল তার মনের মধ্যে। কেমন হিসেবগুলো মেলাতে গিয়েও মেলাতে পারছে না। যতই সে এসব তন্ত্র মন্ত্র, হাত দেখা, জ্যোতিষ কিছুই মানে না, তবে যখন কেউ নিজের কাছের মানুষের প্রাণ সংশয়ের কথা জানতে পারে, হাজার না মানা সত্ত্বেও মানতে বাধ্য করে আমাদের মস্তিষ্ক। তার মনের মধ্যে সেদিন রাতে হাসপাতালে অনিন্দিতার ওরকম আচরণ এখনো মাথার থেকে বেরোয়নি। আর হঠাৎ করে অনিন্দিতা একেবারে কোমাই বা গেল কিভাবে? তাহলে কি সত্যি কোনো গোলমাল আছে? সে সবার সামনে তার মনের এই অভিব্যক্তি প্রকাশ করল না। তবে ঋষিকেশ বাবুকে এগিয়ে দিতে গিয়ে প্রশ্নটা করেই ফেলল। আচ্ছা কাকাবাবু, এ অনিন্দিতার ব্যাপারে কি বলছিলেন? তখন বাবা ওরম করে আপনাকে থামিয়ে দিল, তার জন্য আমি অনেক দুঃখিত। জানেনই তো বাবা কেমন। না না বাবা, তোমার বাবা ওরকম আমি জানি। ছোট থেকে দেখছি আজ অবধি মন্দিরে মাথা অবধি ঠোকাননি। একেবারেই নাস্তিক মানুষ। তবে বিয়ের অনুষ্ঠান একেবারে আচারবিধি না মেনে করলেই নয় বলেই আমায় ডাকা। কিন্তু বাবা, ওই মেয়েটির উপরে খুব বড় ফাড়া আছে। কেউ ওর কিছু একটা ক্ষতি করতে চায়। শুধু ওর না, ওদের পুরো বাড়ির। আমি ওদের বাড়ি ঢুকেই একটা অস্বস্তি অনুভব করেছি। আমি অল্প বিস্তর তন্ত্র সাধনা করেছি, তাতেই এসব বুঝতে পারি। ওদের বাড়িতে ঢুকেই একটা বেল গাছ একেবারে শুকিয়ে মরে গেছে। সেটা একেবারেই ভালো লক্ষণ নয়। আর বাড়িটাতেও কেমন একটা, না বাবা, জল অনেক দূর গড়িয়ে গেছে আমি যা বুঝতে পারছি। কেউ হাকিনি জাতীয় কিছু ব্যবহার করেছে বলে আমার ধারণা। তুমি একটা কাজ করো, আজ রাতের দিকে আমার বাড়িতে এসো। আপাতত কাজ চালানোর মতো আমি একটা জিনিস বানিয়ে রাখবো। সেটা যেভাবেই হোক ওকে আজ রাতেই দিও। তাতে বিপদ পুরোপুরি না কাটলেও খানিকটা কেটে যাবে। সায়নজিৎ অবাক হয়ে সব শুনল। ওর মাথায় সব কেমন পাক খেতে লাগলো। এগুলো কি সত্যি? যদি সত্যিই হয় তাহলে এ তো হতে দেওয়া যায় না। যেভাবেই হোক অনিন্দিতাকে বাঁচাতেই হবে। সায়নজিৎ ঋষিকেশ বাবুকে বলল, আপনার যেটা ঠিক মনে হয় আপনি করে দিন, তবে ওকে বাঁচাতেই হবে। আমি যদিও এসব বিশ্বাস করি না, তবে কিছুদিন ধরে যা হচ্ছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। জানি, তবে এখন বোঝানোর সময় নেই। বিপদটা কাটুক, আমি তোমায় সবটা বুঝিয়ে দেব। এখন আমি চলি, কিছু সামগ্রী জোগাড় করতে হবে জিনিসটার জন্য। রাতে এসে নিয়ে যেও কিন্তু বাবা। বলে সে চলে গেলেন। সায়নজিৎ বাড়িতে বসে নানা রকম দুশ্চিন্তা করছে। এই সময় তার আনন্দে বাড়ির বাকি সদস্যদের সাথে আড্ডা মারার কথা, কিন্তু না, সে ঘরে বসে দরজা এঁটে নিজেদের পুরনো দিনগুলোর কথা ভাবছে প্রথম আলাপের কথা, একসাথে হাত ধরে হাঁটতে যাওয়ার কথা। চোখ বেয়ে এক ফোঁটা জল নেবে এলো সায়নজিতের কঠিন গালের ওপর দিয়ে। সে সাথে সাথে ঘোর কাটিয়ে চোখ মুছে ফোন তুলে সময় দেখল 9:30 বেজে গেছে। এবার তার ঋষিকেশ বাবুর বাড়ির থেকে কবজ নিয়ে অনিন্দিতাকে পৌঁছে দেবার পালা।
সে জামা গায়ে গলিয়ে বাড়ি থেকে বেরোলো জরুরি কাজ আছে বলে। বাইক নিয়ে পৌঁছালো ঋষিকেশ বাবুর বাড়ি। দরজায় কড়া নাড়তেই দোচালার পুরনো দরজা আওয়াজ করে খুলে গেল। ঋষিকেশ বাবু যেন তার আশারই অপেক্ষা করছিলেন। তার হাতে একটা ছোট্ট লাল শালুতে মোড়া একটা পাতলা সাদা কাঠি, সেটা সায়নজিতের হাতে দিয়ে বললেন, বাবা মনে রেখো, আজ রাতেই এটা যেভাবে হোক অনিন্দিতার ঘরের বালিশের নিচে রাখতে হবে। সে জানতে পেরে গেছে অনিন্দিতাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। সে কিন্তু যা করার আজ রাতেই করবে। তুমি বাবা যেভাবে হোক এটা সময় মতো রেখে দিও। তবে মনে রেখো, এটা সেখানে রাখতে হবে খুব সন্তর্পণে, লুকিয়ে। আর 5 জন যেন জানতে না পারে এই ব্যাপারটা, তাতে এর কাজ হবে না। সায়নজিৎ সেটা নিয়ে চলে এলো অনিন্দিতার বাড়ির কাছে একটা চায়ের দোকানে। দোকানটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। দোকানের সামনে রাখা খালি বেঞ্চে বসে সে ভাবছে কিভাবে সেটা সে করবে। এত রাতে তার বাড়ি গেলে তারা আবার কি ভাববে কে জানে, আর বিভিন্ন প্রশ্ন করবে নিশ্চয়ই। তাদের উপস্থিতিতে তার ঘরে ঢুকে লুকিয়ে জিনিসটা রাখা সহজ হবে না। তবে কি করা যায়, বসে বসে ভাবতে লাগলো সে। এদিকে গৌতম বাবু তার গোপন ঘরে বসে শ্বেত বগল আর পুজো করে উচাটন ক্রিয়া শুরু করলেন। নিম পাতার ওপর ঘোড়া ও মোষের মেশানো রক্ততে কাকের বাসার কাঠি চুবিয়ে দিয়ে লিখেছেন অনিন্দিতার নাম, আর উচ্চারণ করছে এক বিশেষ মন্ত্র। তারপর আহুতি দিচ্ছেন সেই কাকের বাসা দিয়ে করা হোমকুণ্ডে। মানুষের হিংসা, লোভ, লালসা মানুষকে কারোর প্রাণ নেওয়া অবধি দুবার ভাবায় না। তার মস্তিষ্কে এখন অদ্ভুত ঘৃণা জন্মেছে তার ভাইয়ের ওপর। সে ছোট থেকেই অত্যাচারী, মা বাবার গায়ে হাত অবধি তুলেছে তাদের বুড়ো বয়সে। তবে প্রফুল্লবাবু ছোট থেকেই খুব ভালোবাসেন তার মা বাবাকে, আদর সম্মান দিয়ে তাদের মন জিতেছিলেন। তবে হিংসার কাপড় বাঁধা চোখে কোনোদিন দেখতে পায়নি তা গৌতম বাবু। হোম শেষ করে হোমের ছাই একটা কাগজে মুড়ে বেরোলেন সেই গুপ্ত পথ দিয়ে। বাড়ির পেছনের দরজা খোলার তার কাছে একটা দ্বিতীয় গোপন চাবি আছে। খুব ধীরে সুস্থে নিঃশব্দে এক হাতে সেই ছাই ভর্তি কাগজের খাম ধরে আর এক হাত দিয়ে দরজাটি খুললেন। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে অনিন্দিতার ঘরের দিকে এগিয়ে চললেন। সায়নজিৎ বসে বসে এখনো চিন্তা করছে কি করে এই কাজ সে করবে, কিভাবে ঢুকবে সে তাদের বাড়িতে। হঠাৎ করে একটা কথা তার মনে পড়ে গেল। অনিন্দিতা বলেছিল না তাদের বাড়ির আম গাছ বেয়ে তার ব্যালকনি অবধি যাওয়া যায়। মনে পড়তেই সায়নজিতের সারা শরীরে একটা রোমাঞ্চ খেলে গেল। ভাবল এছাড়া আর কোনো উপায় নেই। তবে তার আগে অনিন্দিতাকে জানাতে হবে, এবং এটাও জানতে হবে সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। তখনই সে ফোন বের করে অনিন্দিতাকে ফোন করল। অনিন্দিতা তখনও জেগে শুয়ে শুয়ে অন্যমনস্ক হয়ে কি যেন একটা ভাবছে সে। তার আজ যেন কেমন একটা নেশা নেশা লাগছে। ফোনের রিংয়ে সে একটু কেঁপে উঠল। ফোন রিসিভ করলো সে। হ্যালো, কি ব্যাপার এত রাতে? হ্যাঁ হ্যালো, আমার তোমার সাথে এই সময় দেখা করা খুব প্রয়োজন, বুঝলে? আমি তোমার বাড়ির নিচে। সে কি, কেন এত রাতে? আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, একবার দেখতে আসতে ইচ্ছা করলো, তাই এলাম। শোনো, তোমার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সে পড়েছে। কেন? আমি কাজ পেয়ে তোমার ব্যালকনিতে আসছি, শুধু ঘরের দরজাটা খুলে দিও, বুঝলে? সব কথা শুনে অনিন্দিতা অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার দুর্বল শরীরটাকে টেনে সে কি বেশ বলতে গিয়ে হঠাৎ থেমে গেল।
তার গা শিউরে উঠল। তার ঘরের ঠিক কোণায় অন্ধকারেও স্পষ্ট ফুটে উঠেছে এক অবয়ব। সেটি একটি নারী মূর্তির, সেই মূর্তি যাকে সে আগেও দেখেছে, লাল শাড়ি পরিহিত মহিলা। প্রথমবার দেখা ঘুমটা নেবে তার বিশ্রী মুখটা তার দিকে চেয়ে আছে। তার চোখ আজ টকটকে লাল, কালো দুটো মণি দুটো বোতামের মতো জ্বলজ্বল করছে। মুখের উপরে পচা চামড়ার ওপর পোকা কিলবিল করছে। কপাল ভর্তি লাল সিথি ও তার কালো কোকড়ানো চুল উড়ছে হাজার বিষধর সাপের মতো। সে ধীরে ধীরে এগোতে লাগলো অনিন্দিতার দিকে। তার মুখে ফুটে উঠেছে সে পৈশাচিক হাসি। 1, 2, 3 পা ফেলে সে এগিয়ে আসছে অনিন্দিতার দিকে। অনিন্দিতার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে জানে আজ তার মৃত্যু নিশ্চিত, তবে মৃত্যুর আগে সে জানতে চায় কেন তার সাথে এমন হচ্ছে। মনে সাহস এনে সে বলল, কি চাও তুমি? কেন আসছো বারবার? আমি কি ক্ষতি করেছি তোমার? কে তুমি? বলো, কে তুমি? তবে কোনো জবাব সেদিক থেকে আসে না। কেবল ধীরে ধীরে তার মৃত্যু এগিয়ে আসছে তার দিকে। সায়নজিৎ ফোনে অনিন্দিতার কথা শুনতে পেল। সে একভাবে তাকে ডেকে ডেকে কোনো সাড়া না পেয়ে বুঝল তার হাতে আর সময় নেই। যত শীঘ্রই সম্ভব তাকে তার ঘরে পৌঁছতে হবে। 1 সেকেন্ড না ভেবে সে গাছ বেয়ে উঠতে শুরু করলো অনিন্দিতার বাড়ির ব্যালকনির দিকে। গৌতম বাবু পা টিপে টিপে এসে পৌঁছেছে অনিন্দিতার ঘরের সামনে। ছাই ভরা কাগজটা একটু দূরেই ধরে রেখেছে নিজের থেকে। সে জায়গা খুঁজতে লাগলো কোথা দিয়ে তার ঘরের মধ্যে সেই ছাই ফেলা যায়। হঠাৎ ঝপ করে একটা আওয়াজে সে চমকে উঠল। কি করবে দিশা পেল না। তাকে এখনই পালাতে হবে, কেউ যেন এই ঘরের দিকেই আসছে। ধরা পড়লে কাকে কি জবাব দেবে সে? তড়িঘড়ি কোনো রকমে সিঁড়ি বেয়ে পালালো সে। অনিন্দিতার একেবারে কাছে এসে পড়েছে সেই অপার্থিব নারী মূর্তি। অনিন্দিতার গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু চোখ বেয়ে অনর্গল অশ্রুধারা। সে অনিচ্ছা সত্ত্বেও তার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য চোখ বন্ধ করল। দরজায় টোকা পড়ায় সে ভয়ে ভয়ে চোখ খুলল। কেউ নেই সেখানে। সে সারা ঘরে একা দাঁড়িয়ে, কিছু বুঝতে পারছে না সে। আবার দরজায় টোকা পড়ল। এবার অনিন্দিতা আবার অনেক কষ্টে সাহস সঞ্চার করে নিজের দেহ টেনে নিয়ে গিয়ে দরজাটা খুলে দিল খুব আস্তে। সায়নজিৎ ঘরে ঢুকে ছিটকানি আটকে দিল। ঘরের লাইট জ্বালালো অনিন্দিতা। সায়নজিতের সারা গায়ে কাঁটার আঁচড়ের মতো দাগ, সারা গায়ে ধুলো ময়লা, আর গায়ের থেকে কাঁচা আমের তীব্র গন্ধ। হাঁপাতে হাঁপাতে অনিন্দিতাকে জিজ্ঞেস করল, কি হয়েছিল অনিন্দিতা? ওরকম করছিলে কেন? হ্যাঁ? তারপর অনিন্দিতা তাকে একে একে সব বলল। সায়নজিৎ তার বিছানায় বালিশের পাশে বসে সব শুনতে লাগলো। ফাঁক বুঝে সেই কাঠিটা বের করে তার বালিশের নিচে রেখে দিল সে। অনিন্দিতার মুখে সব কথা শুনে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সায়নজিতের। তাহলে ঋষিকেশবাবু সত্যিই বলেছিলেন? অনিন্দিতাকে জড়িয়ে ধরে আদর করে দিল সায়নজিৎ। সে বলল, ভয় পেও না, ভয় পেও না, একদম ভয় পেও না, এবার সব ঠিক হয়ে যাবে, দেখবে। সায়নজিৎ আরো ঘন্টাখানেক তার কাছেই বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তবে এখন তাকে যেতে হবে, বাইরে আলো ফুটলো বলে। আর বেশিক্ষণ থাকলে বাড়ি থেকে বেরোতে অসুবিধা হবে। অনিন্দিতা তাকে ছাড়তে ভয় পাচ্ছিল।
তবে সায়নজিৎ তাকে বোঝালো আর কিচ্ছু হবে না, এখনই বাইরে ভোরের আলো ফুটবে, অন্ধকার মুছবে। এবার সব অন্ধকার মুছে যাবে তাদের জীবন থেকেও। তারপর সে যে পথে এসেছিল ঠিক সেই পথেই আবার ফিরে গেল। বাড়িতে সায়নজিৎ জানিয়েছিল এক বন্ধুর বাড়ি যাচ্ছে, ফিরতে ভোর হবে, তাই দরজার দ্বিতীয় চাবি সে নিয়ে এসেছে। বাড়ি গিয়ে কোনো রকমে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিছানায়। শরীর একেবারে এলিয়ে পড়ল তার ঘুমে। ওঠ ওঠ, সর্বনাশ হয়ে গিয়েছে। ধরফর করে উঠে বসল সায়নজিৎ। কি হয়েছে জানতে চাইল সে। তার বাবা জানালো, আরে সকালবেলায় বেআই মশাইদের বাড়ির পিছনের দরজা খোলা থেকে সবাই চুরি হয়েছে ভেবে পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ এসে তল্লাশি করায় অনিন্দিতার জ্যাঠা মানে গৌতম মল্লিকের লাশ একটা গোপন ঘরে খুঁজে পেয়েছে, ওদের বাড়ির পেছনের একটা নোংরা ফেলার ঘরের মধ্যে। তাড়াতাড়ি তৈরি হ, চল চল, যেতে হবে। সেদিন রাতে যখন গৌতম মল্লিক ব্যালকানিতে সায়নজিতের পায়ের শব্দ শুনতে পায়, ভয়তে ও তাড়াহুড়োয় পালাতে গিয়ে সেই ছায়ের কাগজ তার পাঞ্জাবির পকেটে গুজে পালিয়ে যান। তবে যখন তিনি সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎ তার মনে পড়ে যায় যে সে কি বড় ভুলই না করে ফেলেছেন। সেই ছাই কাগজের মোড়ক খুলে তার সারা বুকে লেগে গেছে পাতলা সুতির ফাঁক বেয়ে। তারপর হঠাৎ তার মনে হয় কেউ যেন তার পেছনে আসছে। সেটি কোনো মানুষ নয়, তার এতদিনের পাপের ফল, তার মৃত্যু। দরজা বন্ধ করার কথা ভুলে গিয়ে লুকানোর চেষ্টা করেছিলেন গৌতম মল্লিক তার গোপন ডেরায়। শেষবার বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই যখন পৌঁছালো তারা দেখল প্রায় পাড়ার সব লোকে জড়ো হয়েছে সেখানে। বাড়ির সবার কান্নাকাটিতে অবস্থা খারাপ। সায়নজিৎকে দেখে অনিন্দিতা জড়িয়ে পাগলের মতো কেঁদে উঠল। সায়নজিৎ কিছু বুঝতে না পেরে সেই ঘরের দিকে এগোলো। তখনই ধরাধরি করে বের করে আনা হচ্ছে সেই কুটুরির মধ্যে থেকে গৌতম মল্লিকের মৃতদেহ। তবে একটা জিনিস দেখে সায়নজিতের মাথা ঘুরিয়ে উঠল। তার মুখে পরানো একটা মুখোশ, সেই মুখোশ যা সে সেই দিন এই বাড়ি থেকে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল। তবে সেটা এখানে কি করে? বছর 3 কেটে গেছে। সায়নজিৎ ও অনিন্দিতা সুখে শান্তিতে সংসার করছে। সেই দিনের পর মিডিয়া, পুলিশ কত কী না কাণ্ড হয়ে গেছে। তবে পোস্টমর্টেমে হৃদয় ভঙ্গ অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানানো হয়। যে ছেলে বিজ্ঞান মনস্ক, সেই ছেলেই তারপর থেকে জাদু টোনা তন্ত্রে এসব বিশ্বাস করতে শুরু করল। ঋষিকেশ বাবুর কাছে কিছুদিন পর গিয়ে এসব বিষয়ে জানতে চেয়েছিল। সে বলেছিল তাকে সব বিষয়ে। এও বলেছিলেন অনিন্দিতাদের বাস্তু অত্যন্ত খারাপ, সেটা বাড়ি তৈরির সময়ই করা হয়েছে। সে অনিন্দিতাদের বাড়ি গিয়ে সস্তায়ন করে মাটি খুঁড়ে কিছু একটা করে দিয়েছিলেন। পরে মাটির গন্ধ শুকে বাড়ির এক কোণ থেকে সেই কাঠের পুতুল আর আরেক কোণ থেকে একটা ছোট মাটির হাঁড়ি বের করে তারপর সেগুলো পুড়িয়ে ফেলে। তারপর নির্দ্বিধায় তাদের বিয়ে হয়। অনিন্দিতার শরীর সুস্থ হয়ে যায় ও তার পরিবারের আবার সমৃদ্ধি ফিরে আসে।